কল্পনা করুন মাঝ সমুদ্রে এক বিরাট প্রতিযোগিতায় নেমেছেন। আপনার লক্ষ্য সবার আগে ফিনিশ লাইনে পৌঁছানো। আপনার সঙ্গে আছে একটি সাধারণ পালতোলা নৌকা। আপনার দুপাশে হাজার হাজার প্রতিযোগী, সবার চোখে জেতার নেশা। আপনি লড়ছেন, আপনার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাচ্ছেন। এক অদম্য জেদ নিয়ে শত শত মাইল পার করে এসেছেন। হঠাৎ ডান দিকে তাকালেন, আপনি দেখলেন আপনার বাকি প্রতিযোগীরা একটা আধুনিক ইঞ্জিন চালিত জাহাজে করে আপনাকে দ্রুত ছাড়িয়ে যাচ্ছে। আপনি আবার দাঁতে দাঁত চেপে বসে গেলেন। আবার পরিশ্রম, আবার হার্ডওয়ার্ক, আবার মোটিভেশন, কিন্তু আলটিমেটলি সব বৃথা। কারণ আপনার বাকি প্রতিযোগীদের চোখে মুখে কোনো ক্লান্তি নেই, কোনো পরিশ্রম নেই। তারা আপনার সর্বোচ্চ গতিকে তুচ্ছ করে মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে। রেসের রেজাল্টটা কি হবে আমরা সবাই জানি। আপনারা অনেকে ভাববেন যে এটা একটা পাগলামি, একটা নৌকার সঙ্গে আধুনিক ইঞ্জিন চালিত জাহাজের কম্পিটিশন, এটা একটা ডিসক্রিমিনেশন। ঠিক এই রকম একটা বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা। আজকের এক রূঢ় বাস্তবতা, আমরা প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকা আমাদের নিজেদের অজান্তে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে প্রতিটি মুহূর্তে একটা সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন করছি। হ্যাঁ, ঠিক শুনেছেন, সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন। আচ্ছা, একবার ভাবুন ওই রেসটাতে আপনার কি ভুল ছিল? আপনার কি চেষ্টার ঘাটতি ছিল? আমরা ছোট থেকে একটা মিথ শুনে সবাই বড় হচ্ছি, চেষ্টা করলেই সব হয়। তাহলে ভাবুন খামতি কি ছিল? আপনার চেষ্টা, অদম্য ইচ্ছা, শক্তি, পরিশ্রম, মোটিভেশন সবকিছুই ছিল। হ্যাঁ, খামতি একটা ছিল, খামতি ছিল একটা টুলের, যে টুলটিকে আমরা আধুনিক ইঞ্জিন নাম দিয়েছি। আর মডার্ন ভাষায় এটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একবার বিশ্ব বাজারের দিকে তাকিয়ে দেখুন, যেখানে সিঙ্গাপুর, ফিনল্যান্ড, চীন, জাপান, আমেরিকা এরকম অনেক অনেক দেশের বাচ্চারা এখন কি আর গতানুগতিক ক্লাস করছে? তারা কি গতানুগতিক পদ্ধতিতে পড়াশোনা করছে? না, এরকম নয়। তারা প্রাইমারি স্কুল থেকেই এআই কে ব্যবহার করছে। শুধু ব্যবহার নয়, এই এআই কে কাজে লাগিয়ে তাদের কাজকে আরো সহজ করার যন্ত্র আবিষ্কার করছে। একদিকে যখন তারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কয়েক আলোকবর্ষ এগিয়ে যাচ্ছে, তখন আমাদের ঘরের ছেলেমেয়েরা ওই গতানুগতিক পদ্ধতিতে ঠিক নৌকার মাঝির মতো পরিশ্রম করছে। আর এই পরিশ্রম, এই অদম্য জেদ এবং চেষ্টার জোরে পারমাণবিক গতির সঙ্গে পাল্লা দেওয়ার বৃথা চেষ্টা করছে। এবার আপনারা বলবেন যে এতে নতুন কি আছে? এই খবরগুলো তো আমরা জানি, কিন্তু একটু চিন্তা করুন, আপনি আপনার সন্তানকে স্কুলে কেন পাঠাচ্ছেন? একটা ভালো রেজাল্ট, একটা নিরাপদ চাকরি? আমরা বছরের পর বছর একটা ভ্রান্ত ধারণা নিয়ে বেঁচে আছি, ভালো রেজাল্ট হলেই জীবন সফল। কিন্তু আজকে আধুনিক চাকরির বাজার এই মার্কশিটটার চেয়েও একটা অন্য বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে। সেটি হলো প্রবলেম সলভিং স্কিল, সমস্যা সমাধান করার ক্ষমতা। একজন সাধারণ ছাত্র ঘন্টার পর ঘন্টা ইতিহাস ভূগোলের ডেটা মুখস্থ করছে, কিন্তু আজকের দিনে এই সমস্ত ডেটা এক ক্লিকেই এআই দিয়ে দিচ্ছে। তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা হলো এআই কে দিয়ে সঠিক কাজটি করিয়ে নেওয়ার ক্ষমতায়, আমরা যাকে বলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা এআই এর সঙ্গে কথা বলার দক্ষতা। আমাদের শিক্ষা ব্যবস্থা আজও সেই ইন্ডাস্ট্রিয়াল যুগের জন্য তৈরি, যেখানে অবাধ্য রোবট বানানো হতো। কিন্তু আজ রোবটের কাজ তো রোবটরাই করছে। আপনি যদি আপনার সন্তানকে শুধু মুখস্থ করা শেখান, তবে আপনি তাকে এমন একটি রেসে নামাচ্ছেন যেখানে তার প্রতিযোগী মানুষ নয়, একটা অজেয় সুপার কম্পিউটার। আমরা গর্বিত, আমরা ভারতবাসী। আজ আমাদের ভারতবর্ষ বদলে যাচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিতে ভারতবর্ষ এখন এক উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের রিসেন্ট রিপোর্ট অনুযায়ী বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারতবর্ষ আজও বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান দেশ। আজ আমরা টেকনোলজির দিক থেকেও আর পিছিয়ে নেই। বিশ্বের ডিজিটাল পেমেন্টের প্রায় 40% আজ ভারতেই হয়। ইউপিআই আজ সারা বিশ্বের কাছে এক বিস্ময়। আমাদের মহাকাশ গবেষণা থেকে শুরু করে ডিজিটাল পরিকাঠামো, ভারতবর্ষ আজ লিডিং পজিশনে। কিন্তু আজ একজন সচেতন নাগরিক হিসাবে, একজন সচেতন অভিভাবক অভিভাবিকা হিসাবে, একজন সচেতন শিক্ষক শিক্ষিকা হিসাবে মুদ্রার উল্টো পিঠটাকেও দেখতে হবে। অক্সফোর্ড ইনসাইটস এর 2025-26 গভর্নমেন্ট এআই রেডিনেস ইন্ডেক্স আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রস্তুতির ক্ষেত্রে ভারতবর্ষ শীর্ষ 25-এর বাইরে। আমাদের বর্তমান র্যাঙ্ক 27, যেখানে সিঙ্গাপুর, ফিনল্যান্ড, জাপানের মতো দেশগুলো তাদের কিন্ডারগার্টেন লেভেল থেকেই শিশুদের এআই এবং নৈতিকতার ব্যবহার শেখাচ্ছে, তখন আমরা ব্যস্ত আমাদের স্কুল প্রাঙ্গণকে স্মার্টফোন মুক্ত জোন করার জন্য। আপনারা হয়তো ভাবছেন স্মার্টফোন তো ক্ষতি করছে।
হ্যাঁ, আপনি ঠিক ভাবছেন। ল্যান্সেট ডিজিটাল হেলথের 2026 সালের রিসার্চ বলছে প্রতিদিনের লক্ষ্যহীন স্ক্রলিং আমাদের যুব সমাজের কগনিটিভ ফাংশন বা চিন্তা করার ক্ষমতা নষ্ট করছে। কিন্তু সমাধান কি সেটাকে নিষিদ্ধ করা? ন্যাসকামের এপ্রিল 2026-এর লেটেস্ট রিপোর্ট বলছে ভারতের আইটি ফোর্সে 5 লক্ষ কর্মীর দক্ষতা আগামী 18 মাসের মধ্যে অর্থহীন হয়ে যাবে যদি না তারা এআইতে পারদর্শী হয়। আমরা যখন সন্তানদের ডিভাইস থেকে দূরে রাখছি, আমরা আসলে জেনে শুনে তাদের ডিজিটাল অন্ধকারে ঠেলে দিচ্ছি, তাদের ভবিষ্যতের প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছি। সমস্যাটা ফোনের নয়, সমস্যাটা আমাদের দৃষ্টিভঙ্গি। ভারতবর্ষ কি তবে কেবল সস্তা শ্রমের কারখানা হয়ে থাকবে, যেখানে বিদেশি কোম্পানিগুলো তাদের এআই প্রজেক্টের জন্য আমাদের সন্তানদের শুধু লেবার হিসেবে ব্যবহার করবে? অনেকে বলবেন আজকের ছেলেমেয়েরা মোবাইল ছাড়া তো কিছু বোঝেই না, কিন্তু বিজ্ঞানের রূঢ় সত্যটা কি জানেন? আজকের এই প্রজন্মের মস্তিষ্ক বা কগনিটিভ ওয়্যারিং আগের চেয়ে অনেক বেশি উন্নত। তারা এখন ইউনিভার্সাল সিটিজেন্স। তাদের ব্রেন সারাক্ষণ জটিল কোনো টাস্ক বা চ্যালেঞ্জ খোঁজে। আমরা যখন তাদের গতানুগতিক মুখস্থ বিদ্যায় আটকে রাখি, তখন তারা বোর হয়ে মোবাইল স্ক্রলিং এ আসক্ত হয়। আপনারা অনেকে জানেন নিউরোসায়েন্স এখন বলছে কোনো বুদ্ধিমান মস্তিষ্ককে তার ক্ষমতার চেয়ে যদি আমরা কম কাজ দিই, তাহলে সে দ্রুত বোর হয়ে যায় এবং ডোপামিন রিওয়ার্ড পাওয়ার জন্য সস্তা বিনোদন খোঁজে, আর যেটা সহজলভ্য মোবাইলে। সুতরাং এই আসক্তির কারণটা বুঝতে পারছেন? আমরা যদি একবার এই আধুনিক এআইকে ব্যবহার করে তাদের মস্তিষ্কের খোরাক হিসাবে কোনো রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ দিই, কোনো টাস্ক যদি দিতে থাকি, তবেই তাদের মেধা বিনোদন ছেড়ে সৃজনশীলতার নেশায় মেতে উঠবে। খামতিটা মেধা নয়, খামতিটা আমাদের পরিকাঠামোর। আমরা ওদের আকাশ ছুঁতে বলছি, কিন্তু ডানা দুটোকে বেঁধে রেখেছি আমাদের সেই পুরনো ধ্যান ধারণার খাঁচায়। আর জেনে শুনে করা এই অবহেলাটাই হলো একটা সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন। দেখুন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এখন এই মুহূর্তে যদি কর্ণপাত না করি, আমরা যদি কোনো উপায় না খুঁজে বের করি, তাহলে ভবিষ্যতে আরো বেশি সমস্যা আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের ছেলেমেয়েদের জন্য অপেক্ষা করছে। বিজ্ঞান বলছে শুধু ভিডিও দেখা বা গেম খেলা হলো প্যাসিভ কনজাম্পশন। এর বদলে আপনার সন্তানকে ইন্টারনেটের এমন কিছু সৃজনশীল কাজ করতে দিন যা তার পড়াশোনার সঙ্গে রিলেটেড। যেমন এআইকে ব্যবহার করে কোনো অতীতের ইতিহাসের ঘটনাকে চিত্রায়ন করতে বলুন, বিজ্ঞানের কোনো জটিল সূত্রকে ডায়াগ্রামে ট্রান্সফর্ম করতে বলুন। জার্নাল অফ এডুকেশনাল সাইকোলজির মতে শিশুরা প্রযুক্তিকে জ্ঞান সৃষ্টির মাধ্যম হিসাবে যখন দেখবে, তখন তাদের ডোপামিন আসক্তি কমে গিয়ে বুদ্ধিবৃত্তিক তৃপ্তি বাড়বে। মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিটকে রিপ্রোগ্রাম করতে হবে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় রাখুন যেখানে পরিবারের সবাই ডিভাইস ছাড়া থাকবেন। দ্য ল্যান্সেটের গবেষণা বলছে শিশুদের ক্ষেত্রে নো টেক জোন মেমোরি রিটেনশন বা স্মৃতিশক্তি বাড়াতে সরাসরি সাহায্য করে। এই সময়টা সন্তানের সাথে সরাসরি কথা বলুন, যা তার ভার্চুয়াল জগতের একাকিত্বকে দূর করবে। আপনার সন্তান ইন্টারনেটে যা দেখছে সেটাকে নিষিদ্ধ না করে তাকে প্রশ্ন করুন। আপনি একটা টপিক দিন এবং বলুন বর্তমান এআই এর সাহায্য নিয়ে এমন 5টি পয়েন্টস ওই টপিকের ওপর বের করতে, যেটা ওদের পাঠ্য বইয়ে নেই। এটি তাদের মগজকে শুধু বিনোদনের বদলে তথ্য অনুসন্ধানে বাধ্য করবে। আর এটা আমরা সবাই জানি যে কৌতূহল যখন নেশার চাইতে বড় হয়ে যাবে, তখন সমস্ত আসক্তি দূর হয়ে যাবে। আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা প্রজন্মের কাছে বিশেষভাবে নিবেদন, প্রথাগত পদ্ধতির বদলে এবার চ্যালেঞ্জ বেসড লার্নিং নিয়ে ভাবুন। স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করার চেয়ে এটিকে নিয়ন্ত্রিত আধুনিক ল্যাবরেটরিতে রূপান্তর করুন। ক্লাসে এমন কিছু টাস্ক দিন যেখানে ছাত্রছাত্রীরা প্রযুক্তির সাহায্য নিয়ে সমস্যার সমাধান করতে পারে। সম্মানীয় অভিভাবক অভিভাবিকার উদ্দেশ্যে, সন্তানকে আধুনিক টুল থেকে দূরে রাখা মানে তাকে পঙ্গু করে দেওয়া। আপনার ভয়টা স্বাভাবিক, কিন্তু ভয়কে জয় করার রাস্তা হলো সঠিক শিক্ষা। আপনারা যদি নিজেরাও চেষ্টা করেন, বাড়িতে বসে এই সমস্যার সমাধান অনায়াসে করতে পারবেন। আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম কিছু পয়েন্টস তুলে দেওয়ার, যেগুলো আপনাদের কাজে লাগবে। এই আলোচনা এতটাই দীর্ঘ যে একটা ভিডিওতে শেষ করা সম্ভব না। প্রযুক্তির এই বিশাল সমুদ্রে আপনার সন্তানকে কিভাবে সুরক্ষিত এবং দক্ষ করে তুলবেন, সেই নিয়ে যদি আপনার আরও বিশেষ প্রশ্ন থাকে, তবে কমেন্ট বক্সে লিখুন এবং আমাকে সরাসরি মেসেজ করুন। আপনাদের চাহিদার ওপর ভিত্তি করে আগামী পর্বগুলো সাজাবো। আসুন আমরা আমাদের সন্তানদের সেই সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন থেকে মুক্ত করি। আজ এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।